সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন বিমান বাহিনীর গর্বের ধন B-52 বোমারু বিমান ধ্বংস হয়েছে এবং 8 জন নিহত হয়েছে। এ ঘটনায় নতুন করে মার্কিন বিমান বাহিনীর সক্ষমতা এবং এই বিমানের কৌশলগত পরিস্থিতি নিয়ে নানামুখী প্রশ্নের জন্ম দিয়েছে। দর্শক, কেন এই বিমান দুর্ঘটনা ঘটলো, এই বিমানের গুরুত্ব কী এবং ইতিহাসে এই B-52 বোমারু বিমানের আরও বড় কোনো দুর্ঘটনা ছিল কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। একই সাথে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় থাকবে, হরমুজ প্রণালী দিয়ে এরই মধ্যে ইরান অন্তত 5টি জাহাজ চলাচল করেছে একেবারে বিনা বাধায়, মার্কিন বাহিনীর কোনো বাধা ছাড়াই। 3টি তেল ট্যাঙ্কার পাঠিয়েছে ইরান আন্তর্জাতিক জলসীমায়, অর্থাৎ সেখানে মার্কিন বাহিনীর কোনো বাধা ছিল না, এবং 2টি কার্গো জাহাজ জরুরি পণ্য নিয়ে ইরানের পানি সীমায় ঢুকেছে। তার মানে আমরা বলতেই পারি হরমুজ খুলে গেল। এর কৌশলগত গুরুত্ব কী, এর প্রভাব কী পড়তে যাচ্ছে, এবং ইরানের সাথে আমেরিকার যে সমঝোতা হয়েছে সেই সমঝোতার আলোকে আসলে কি কি হতে যাচ্ছে, এর কি কি ইতিবাচক প্রভাব পড়তে পারে, এই সমস্ত বিষয় নিয়ে মোটামুটি একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। তার আগে বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস এয়ারবেজে এই B-52 বোমারু বিমানটি ছিল। সেখান থেকে মার্কিন বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে এই বিমানটি পরীক্ষামূলক ফ্লাইট হিসেবে উড্ডয়ন করা হয়েছিল। বিমানটি আকাশে ওড়ার পরই একেবারে সাথে সাথেই বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। বিমানে ছিল 8 জন ক্রু, পাইলট এবং অন্যান্য ক্রু মিলে মোট 8 জন। তার ভেতরে সামরিক বাহিনীর সদস্য ছিল, সরকারি ঠিকাদার ছিল এবং বোয়িংয়ের 2 জন কর্মী ছিল। এই 8 জনই মারা গেছে। মার্কিন বিমান বাহিনীর B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস এই বিমান, এটি অত্যন্ত কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত বিমান, খুবই সক্ষম বিমান। এই বিমান সাধারণত এই ধরনের ক্র্যাশ হয় না, বিধ্বস্ত হয় না, এবং এত মানুষ মারা যাওয়ার ঘটনা সাধারণত ঘটে না। এর আগে 2016 সালে গুয়াম বিমানবন্দরে এই বিমান একটা বিধ্বস্ত হয়েছিল, কিন্তু সেখানে 7 জন আরোহীর সবাই বেঁচে গিয়েছিল, কেউ মারা যায়নি। তবে 1982 সালে এই B-52 বিমান বিধ্বস্ত হয়েছিল এবং তাতে 9 জন মারা গিয়েছিল। এর আগে ওটা ছিল সবচেয়ে বড় বিধ্বস্তের ঘটনা। তবে সাম্প্রতিক সময়ে এই যে B-52 বিমান, এই বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা এবং 8 জন নিহত হওয়ার ঘটনা, এটা অনেক বড় ঘটনা। 15 জন সোমবার সন্ধ্যায় এই বিমান দুর্ঘটনা ঘটেছে এবং এর পরপরই মঙ্গলবার পর্যন্ত, অর্থাৎ 16 জুন পর্যন্ত ওই বিমান ঘাঁটিটি পরিপূর্ণ ফ্লাইট, টেক অফ, তারপরে ল্যান্ডিং, সমস্ত সব কিছু বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ ফ্লাইটের সমস্ত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এই B-52 বোমারু বিমানের আসল গুরুত্বটা কোথায়? এর আসল গুরুত্বটা হচ্ছে, এটি মার্কিন বাহিনীর যে বোমারু বিমান আছে তার বলা যায় যে একেবারে মেরুদণ্ড, মূল শক্তি হচ্ছে এই B-52 বোমারু বিমান। এটা বিশাল বিমান, বিরাট লম্বা পাখা, 70,000 পাউন্ড অর্থাৎ 31,700 কেজি অস্ত্র বহন করতে পারে, বোমা বহন করতে পারে। এই বোমারু বিমান আপনার বহন করতে পারে, আবার প্রচলিত কনভেনশনাল যে ওয়েপন, প্রচলিত অস্ত্র, তাও বহন করতে পারে। অর্থাৎ পরমাণু বোমা, প্রচলিত সাধারণ বোমা, সব ধরনের বোমাই সে বহন করতে পারে এবং নিখুঁতভাবে এই সমস্ত বোমা ফেলতে পারে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে একবার তেল ভরে, জ্বালানি ভরে 8,000 কিলোমিটার পথ একটানা উঠতে পারে। অর্থাৎ সম্ভবত আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য সম্ভবত একটানা চলে আসতে পারে। যদি নাও পারে তাহলেও সম্ভবত ইটালি, স্পেন এর ধারে কাছে কোথাও ল্যান্ড করে জ্বালানি নিয়ে আরেকবার চলে আসতে পারে। তো আমি একদম এই তথ্যটা পরিপূর্ণ দিতে পারলাম না, আমি হঠাৎ করেই মনে আসলো এই কথাটা। তো যাই হোক,
আমি পরবর্তীতে কোনো আলোচনা যদি থাকে রিলেটেড, তাহলে আমি সেখানে পরিপূর্ণ তথ্যটা দেওয়ার চেষ্টা করব। তো ৮,০০০ কিলোমিটার পথ একটানা পাড়ি দিতে পারে। এর আরও বড় গুরুত্ব হচ্ছে যে ৫০,০০০ ফুট অর্থাৎ ১৫ কিলোমিটারের বেশি উপর দিয়ে এই বিমান উঠতে পারে। এটা অনেক বড় ব্যাপার। গতকাল যে বিমান দুর্ঘটনাটা ঘটেছে, তবে কেন এই বিমান দুর্ঘটনা ঘটলো এটা এখনও পরিষ্কার না, জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। তবে বিমান দুর্ঘটনার পরপরই এর সমস্ত ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। এখানে একটা বিষয় খুব স্পষ্ট যে নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়ন করা হচ্ছিল। এই বিমান তৈরি করা হয়েছে 1950 সালের দিকে। এখন কেন নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়ন? কী পরীক্ষা নিরীক্ষার আছে? বাস্তবতা হচ্ছে মার্কিন সামরিক বাহিনী তাদের বিমান, তাদের জাহাজ, তাদের সমস্ত সব কিছু আপগ্রেড করে। এই বিমানের রেডার সিস্টেম মডার্নাইজেশন করা হচ্ছিল, রেডার সিস্টেম আধুনিকায়ন করা হচ্ছিল। তার মানে আমার ধারণা, এই যে ইরানের সাথে যে যুদ্ধ গেল আমেরিকার, সেই যুদ্ধে কিন্তু B-52, B-2 স্পিরিট বিমান, এই সমস্ত বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। সেই জায়গায় কোনো না কোনো ত্রুটি ধরা পড়েছে বা দুর্বলতা ধরা পড়েছে, যে দুর্বলতা কাটানোর জন্য হয়তো নতুন করে আপগ্রেড করা হচ্ছিল। এই আপগ্রেডেশন প্রয়োজন। মজার ব্যাপার হচ্ছে যে সেই আপগ্রেডেশনগুলো করতে গিয়ে, অর্থাৎ করার পরে সেগুলো ঠিকমতো কাজ করে কি না, এটা পরীক্ষা করতে গিয়ে এই বিমানটা বিধ্বস্ত হয়ে গেল। তার মানে এখানে একদম খুব ক্লিয়ারলি বোঝা যায় যে আমেরিকার B-52 বোমারু বিমানের যে আপগ্রেডেশনের কাজ হচ্ছিল, যে মডার্নাইজেশনের কাজ হচ্ছিল, আধুনিকায়নের কাজ হচ্ছিল, এই আধুনিকায়নের কাজ আপাতত মার খেয়ে গেল। তার মানে যে প্রযুক্তি দিয়ে যেভাবে যা করা হচ্ছিল সেটা কার্যকর ছিল না, ভুল ছিল। অর্থাৎ এটা ব্যর্থ, এটা সাকসেসফুল না। যখনই সাকসেসফুল না, তখন কিন্তু এই B-52 বিমান ব্যবহার করাটা এখন আধুনিকায়ন করে ব্যবহার করাটা এখন কঠিন হয়ে গেল। সেক্ষেত্রে নতুন করে ভাবতে হবে, নতুন করে কাজ করতে হবে, আবার ঘষা মাজা করতে হবে, আবার আপগ্রেডেশনের কাজ করতে হবে, করার পরে আবার পরীক্ষা করতে হবে, তারপরে ব্যবহারের প্রশ্ন আসবে। তার মানে মার্কিন বিমান বাহিনীর জন্য এটা আপাতত একটা বড় ধাক্কা। এবং 8 জন নিহত হওয়ার ঘটনা, এটা কোনো সাধারণ ব্যাপার না। সেক্ষেত্রে এই বিমান যেহেতু বোয়িং কোম্পানির, তাহলে তারাও আপাতত একটা ধাক্কা খেলো, ধাক্কার মুখে পড়লো। আমি একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই বিমান কাতারে, তুরস্কে, তারপরে ইসরায়েলে, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে, সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা বিমানবন্দরে এবং কুয়েতের আলী আল সালেম এয়ারবেজে মোতায়েন করা ছিল। এবং ইরান যে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করলো, সেই সময় এই সমস্ত বিমান ব্যবহার করা হয়েছে। ব্যবহার করতে গিয়ে সম্ভবত কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়েছে। ইরানের বিরুদ্ধে তো আমেরিকার যে ফ্লিট, যে বহর, এই B-52 বিমানের যে বহর, তার পুরো বিমান তো আর সবগুলো তো আর আনেনি ইরানের সাথে যুদ্ধে ব্যবহার করতে গিয়ে। যেগুলো এনেছে সেগুলো ব্যবহার করতে গিয়ে দেখা গেছে যে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি বা দুর্বলতা ধরা পড়ে থাকতে পারে। এই দুর্বলতাগুলো কাটানোর জন্য হয়তো এই যুদ্ধ পরবর্তী সময়ে আপগ্রেডেশনের কাজটা করা হচ্ছিল। অথবা এমনও হতে পারে যে আমেরিকার হাতে আরও বড় পরিকল্পনা আছে, আপাতত ইরানের সাথে চুক্তি করে ইরানকে এই পাশে স্থিতিশীল অবস্থায় রেখে, ঠান্ডা রেখে, ভেতরে তারা নতুন কোনো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে, যার কারণে এই বিমান আপগ্রেডেশনের প্রয়োজন হয়েছে। এই কাজ করতে গিয়ে তারা আপাতত আটকে গেল, এমনও হতে পারে। তো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই বিমান মোতায়েন করা ছিল, এখনও আছে। সব তো শেষ হয়ে যায়নি, সব তো নিয়ে যায়নি। ইরানের সাথে আমেরিকার যে চুক্তি হয়েছে, তাতে ইরানের আশপাশে সমস্ত মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার কথা। সেই চুক্তি যেহেতু এখনও সই হয়নি, শুক্রবারে সই হবে। শুক্রবার মানে
19 জুন 2026 তারিখে সুইজারল্যান্ডের জেনেভা শহরে সই হবে। আজকে আমরা এই ভিডিও করছি 16 জুন 2026। তো দেখা যাক তারপরে কখন কিভাবে মার্কিন বাহিনীকে সরিয়ে নেওয়া হয়। যাই হোক দর্শক, এখন আমি হরমুজ প্রণালী প্রসঙ্গে চলে আসি। হরমুজ প্রণালী দিয়ে ইরান 3টি তেল ট্যাঙ্কার পাঠিয়েছে আন্তর্জাতিক পানিসীমায়, এবং সম্ভবত সেটা সিঙ্গাপুরের দিকে অথবা চীনের দিকে যাচ্ছে। সিঙ্গাপুরের দিকে গেলেও সেই জাহাজ থেকে তেল সাধারণত চীনে নেওয়া হয়। এখন যেহেতু নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, সেক্ষেত্রে এই জাহাজ সম্ভবত সরাসরি চীনের দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। কোথায় যাচ্ছে ইরানের প্রেস টিভি খবরটি পরিষ্কার করেনি, বাট তারা বলেছে 3টি তেলের জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়ে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। মার্কিন বাহিনী কোনো রকমের বাধা দেয়নি, কারণ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে হরমুজ প্রণালী এলাকায় আমেরিকা যে নৌ অবরোধ শুরু করেছিল, যে ব্লকেট দিয়েছিল নেভি, সেটা তুলে নিয়েছে। তাহলে ধরে নেওয়া যাচ্ছে যে হরমুজ প্রণালী এখন আপাতত মুক্ত। আবার 2টো কার্গো জাহাজ জরুরি পণ্য নিয়ে ইরানের পানি সীমায় ঢুকেছে, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগর দিয়ে ইরানের বন্দরে গেছে। কোন বন্দরে গেছে সেটাও বলেনি, বাট বলেছে যে 2টো কার্গো জাহাজ ইরানের বন্দরে ভিড়েছে। তো আমরা এ থেকে আসলেই বোঝা যাচ্ছে আপাতত শান্তির সুবাতাস বইছে। যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি যেটা ফাইনালি হতে যাচ্ছে, আপাতত সই হয়েছে ডিজিটালি। তো যেটা শুক্রবারে সই হবে, এরপরে আমরা ধরে নিতে পারি যে মধ্যপ্রাচ্যে বা সারা বিশ্বে আপাতত একটা স্থিতিশীল অবস্থা, শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবে, যুদ্ধ আর থাকবে না। এপাশে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন দক্ষিণ লেবাননে ইসরায়েলের যে সেনা মোতায়েন করা হয়েছে, সেই সেনা সেখানে থাকবে, সেখান থেকে প্রত্যাহার করা হবে না। অথচ যুদ্ধবিরতি চুক্তি বা ইরানের সাথে আমেরিকার যে সমঝোতা হয়েছে, তাতে সব ফ্রন্টের যুদ্ধ বন্ধ মানেই লেবাননের সীমা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেওয়ার প্রশ্ন। তা যদি না করে তাহলে কি হবে? ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে এই চুক্তি যদি না মানে ইসরায়েল, তাহলে কিন্তু ইরান তার মতো করে ব্যবস্থা নেবে, চুক্তির তোয়াক্কা করবে না ইরান। সেক্ষেত্রে ইসরায়েল এই যুদ্ধবিরতি বা এই চুক্তিকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে সহযোগিতা করবে কি করবে না, সেটা এখন দেখার প্রশ্ন। এই বিষয়টাই আমেরিকার জন্য বাড়তি চাপ, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য বাড়তি চাপ। দেখা যাক তারা কি করে, আমরা দেখতে চাই। তবে জেডি ভ্যান্স বা ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তের যে অবস্থা, তাতে এই রকম বোঝা যাচ্ছে তারা অবশ্যই ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে, কারণ এই চুক্তিটা আমেরিকার জন্য খুব বেশি প্রয়োজন। ইরানের জন্য যতটা প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন আমেরিকার জন্য। ইরান চুক্তির জন্য কিন্তু মরিয়া ছিল না, চুক্তির জন্য মরিয়া ছিল আমেরিকা। এমনকি চুক্তি না করলে ইরানের উপর বোমা মারা হবে, এইরকম হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তার মানে চুক্তিটা তাদের জন্য কত বেশি প্রয়োজন সেইটা বোঝা যাচ্ছে এই কথা থেকে। আমরা কোনো মানুষকে হুমকি দিই যে আপনি এইটা দেন, না হলে কিন্তু আপনার বিরুদ্ধে এইটা করব, তার মানে ওইটা আমার খুব বেশি প্রয়োজন। আমেরিকার জন্য এই চুক্তি খুব বেশি প্রয়োজন ছিল, এই জন্যই তারা ইরানের বিরুদ্ধে হুমকি ধমকি দিচ্ছিল। কিন্তু ইরান তো কোনো হুমকি ধমকির কাছে মাথা নত করা জাতি না, সেক্ষেত্রে তারা মাথা নত করেনি। বাট আন্তর্জাতিক সমাজের দিকে তাকিয়ে বা নিজেদেরও প্রয়োজন আছে যে ঠিক আছে, যুদ্ধ করাটাই তো শেষ কথা না, যদি চুক্তি করে ইরানের অনেক বেশি স্বার্থ আদায় করা যায়, মন্দ কি, খুব করলামই না হয় চুক্তি। এই চুক্তির ব্যাপারে তো আলোচনা হচ্ছিল, যুদ্ধের আগে তো আলোচনা হচ্ছিল। তো আমি আপনাদেরকে সর্বশেষ যে তথ্যটা জানিয়ে আজকের ভিডিও শেষ করব, সেটি হচ্ছে এই যে ডিজিটালি সই করেছেন ইরান এবং আমেরিকার পক্ষ থেকে, তাতে এই চুক্তিতে কে কে সই করেছেন? আমেরিকার পক্ষে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আর ইরানের পক্ষ থেকে সই করেছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার এবং আলোচক দলের প্রধান বাকের কলিবফ। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা শেষ করতে চাইছি এখানে। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত বুঝতে চাই, শুনতে চাই। এই যে চুক্তিটা হলো, ইসরায়েল কিন্তু এখনও অনেকটাই অনড় অবস্থানে। তারা কি আসলে এই চুক্তিটা বাস্তবায়ন হতে দেবে, কি মনে হয় আপনাদের? আর যদি আমেরিকা আর যদি ইসরায়েল এই চুক্তি বাস্তবায়ন হতে না দেয় বা তার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমেরিকা কি ইসরায়েলকে বাধ্য করবে এই চুক্তি মানতে?
যদি তাই না করে তাহলে এই চুক্তির ভবিষ্যৎ কী? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।